I'm going to speak to the group of young people after. গভীর রাত থেকে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে ভাঙচুর করতেছে এবং জাতিসংঘ থেকে সমন্বয়কদের গ্রেফতারের আদেশ আসার পর থেকেই তারা এইসব করতেছে। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার, এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে জাতিসংঘের তুপের মুখে পড়ে সার্জিস, হাসনাত ও ডক্টর ইউনূস। জাতিসংঘ শেখ হাসিনার কপাল খুলে দেয়। সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে, সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। যা হয়েছে তা কতখানি নৈতিক হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির ভবিষ্যৎ একেবারে ঘুটঘুটে অন্ধকার। সশস্ত্র সংগ্রামের আগ দিচ্ছে আওয়ামী লীগের। বাঙালি জাতিকে খুদাই বানানো সব থেকে বেশি সহজ কাজ। উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা আমাদেরকে যে খুদাই বানাচ্ছে, সেই খুদাই আমরা প্রতিনিয়ত হয়ে যাচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে। তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাধা হবে না। এটা ফাও কথা, এটা ফাও সিল্লেসুলি, এটা ফাও একটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব গা। দেখুন, সারা রাতের পর কিন্তু তারা আজ সকালবেলাও তারা অনেক কিছু করতেছে। আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করলে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। দল দলের জায়গায় থাকবে, কারণ এখানে নিষিদ্ধ কেন হবে? জামাত নিষিদ্ধ করতে পারছি না, আওয়ামী লীগ কোনোদিন মানুষ কোনদিন নিষিদ্ধ করে রাখা যায় নাকি? আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা হলো বড় দল। আওয়ামী লীগ নিষিদ্ধ করায় বিএনপির বিতর্কিত নেতা রুহুল কবির রিজভী খুশি নয়। প্রায় 9 মাস ধরে নাটকের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, কেন? সরকারের বেশ কয়েকটি সূত্র বলছে সামনের দিনগুলোতে আরো নাটক বাকি আছে, সবে শুরু হলো। যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হলো যে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না বলে, মানে আওয়ামী লীগ এখন ডুব মেরেছে এবং আমি যেটা মনে করি আমার যেটা সংখ্যা, এই ডুব দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার এনসিপির এই মানে দাবিতে, আর উল্টো দিকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ইউনূসের চামড়া তুলে নিব আমরা, এনসিপির চামড়া কি তুলে নিব আমরা। ভাই, এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে, হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে। মানে ভাই, আপনি বুঝতেছেন আওয়ামী লীগের বুকের পাটা, যেখানে একদিকে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আরেক দিক দিয়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। শুধু চাই না, আপনার ইউনূসের চামড়া তুলে নিব আমরা, এনসিপির চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে আওয়ামী লীগের আপনার স্লোগান। কিন্তু এটাই তো আপনার নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যখন নাকি নিষিদ্ধ করে, সেখানে আপনার সাধারণ জনগণ কিছু ছিল, ভাড়া টাড়া করে হয়তো নিয়ে আসছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সেখানে কোনো মানুষ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে না। এটা দেখছেন, খেয়াল করছেন এই বিষয়টা? কোনো মানুষ কিন্তু বাধা দিচ্ছে না, জনগণ কিন্তু বাধা দিচ্ছে না যে ভাই আপনাদের এই সমস্ত যে মিটিং মিছিল ঝুটিকা যে সমস্ত সমাবেশ, এগুলো তো অন্তর্বর্তী সরকার এই মাত্র নিষিদ্ধ করছে, আর আপনারা সাথে সাথেই ইউনূসের চামড়া তুলে নেবেন। মানে এই হচ্ছে বুকের পাতা। আমি বলি ভাই, আওয়ামী লীগ তো এনসিপির মতো ওইটা এসে জইয়া বসে নাই। আওয়ামী লীগ হচ্ছে একটা ব্র্যান্ড। আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ কেন করতে চায়? রিজন কিন্তু তারাই বলে দিল যে ভাই পুলিশ গণহত্যা করছে, আপনার বাংলাদেশে ডাকাতি করছে, ছিনতাই, দখলবাজিতা, ধর্ষণ, তারপর হচ্ছে নিরহ শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিছে নিজেদের ক্ষমতা কি পাওয়ার জন্য বা চেয়ারে বসার জন্য। তো এদের তো বিচার হবে যদি আওয়ামী লীগ আসে। এর জন্যই তাদের জীবন মরার একটা ব্যাপার স্যাপার থাকে। যদি আওয়ামী লীগ কামব্যাক করে, সেজন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। কিন্তু ভাই, নিষিদ্ধ করে কি কোনো আপনার লাভ হলো? আওয়ামী লীগ তো সাথে সাথে আপনাদের মানে পাসার না কোন জায়গার চামড়া যেন তুলে নিবে, হ্যাঁ স্লোগানে ইউনূসের এনসিপির জামাত শিবিরের পাসার চামড়া না কোন জায়গার নিতম্বের চামড়া তুলে নিবে না? হ্যাঁ ভাই, বলেন তো। শুনেন একটা কথা বলি, এনসিপি হচ্ছে ওইরা এসা জুইরা বসছে, কেমন? আর
আওয়ামী লীগ কিন্তু ওই দেশে দুইটা বসে নাই। কারণ আপনি যদি বাঙালিত্বকে ভাই স্বীকার করতে চান তাহলে আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে হবে, বিএনপিকে স্বীকৃতি দিতে হবে, বুঝতে পারছেন? এখন এই সমন্বয়কারীরা মানে কি বলবো, আসলে কিছু ভাষা নাই। সবচেয়ে বেটার হতো আপনার এরা যে বলতেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না, এই ফ্যাসিস্টদের চায় না, তাহলে জনগণের মতামত নিলেন কোথায়? জনগণকে ডিসাইড করতে দিলেন কোথায় বলেন? বাংলাদেশের যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে জনগণকে এটার আপনার দায়ভার চাপিয়ে দিতেন যে হ্যাঁ দিলাম, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলাম, এখন বাকিটা আপনারা ডিসাইড করবেন আগামী দিনে বাংলাদেশটা আপনার কারা চালাবে, আওয়ামী লীগ চালাবে, বিএনপি চালাবে, নাগরিক পার্টি চালাবে, না কারা চালাবে, এটা জনগণ ডিসাইড করবে। আপনারা এভাবে ছেড়ে দিতেন তাহলেই তো হতো, তাই না? কিন্তু আপনারা নিষিদ্ধ করে দিলেন। আপনারা বললেন যে জনগণ চায় না। আসলে কোন জনগণ চায় না বলেন তো? কোন জনগণ চায় না? কি ওই যে বিপিনের জনগণ চায় না, এনসিপির জনগণ চায় না হাতে করে কয়েকজন টুকাই টুকাই নিয়ে, নাকি আপনার বিএনপির জনগণ চায় না? বলেন তো কোন জনগণ চায়, নাকি সাধারণ জনগণ চায় না? কারা চায় না? আজকে বাংলার জাতি জানতে চায় যে কোন জনগণ চায় না। আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না। আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা মাঠে ছিল না, বা তারা কোনো সভা সমাবেশ তারা করেনি। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে। তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিস্ক নিয়ে, তারপর তারা অনেকটা আপনার নিয়ে ভয়ভীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করেছে। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগের লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? ইতিমধ্যে এগুলো আপনার পরিষ্কার বার্তা বয়ে নিয়ে আসছে। ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতিরা কি আপনার পাবে, সুবিধা পাবে, তাহলে মুক্তিযোদ্ধারা পাবে না। তো এই যে কথাগুলো বলেছিল শেখ হাসিনা, আমরা তখন অনেকেই অনেক কথা বলেছি যে আসলে শেখ হাসিনা এগুলো কি বলে, কিন্তু দিন শেষে মানে শেখ হাসিনার কথাগুলো যে আপনার সত্যি আমাদের জন্য মঙ্গলজনক ছিল আমরা তখন সেগুলো মানে বুঝি নাই। যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল এই আন্দোলনটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাও ছাত্রদেরকে আপনার সমর্থন দিয়েছিলাম যাতে করে তারা তাদের মেধার যে মূল্যায়ন তারা সেটি যাতে পায়। তাদের ওই সময় স্লোগান কি ছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই যে স্লোগানগুলো তারা দিয়েছিল, মূলত এই স্লোগানগুলো ছিল বাটপারি। এই বাটপারিগুলো এদেশের জনগণ বুঝতে না পারার কারণে কিন্তু আজকে এত বড় একটি ক্ষতি আমাদের বাংলাদেশের জনগণের হয়ে গেছে, যেগুলো আমরা এখন বুঝতে পারতেছি। এবং কি আমরা যদি আরো আগে বুঝতাম তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয় নাই। আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যারা কিনা রয়েছে তারা একজনও বাংলাদেশের নাগরিক না। তারা যদিও বাংলাদেশি পরিচয়, কিন্তু তাদের কিন্তু সবাই বিদেশি পাসপোর্ট হোল্ডার। তারা কিন্তু আমাদের দেশ নিয়ন্ত্রণ করতেছে। কই শেখ হাসিনা যদি বিদেশে আপনার নাগরিকত্ব থাকতো তাহলে কিন্তু উনি চলে যাইতো আমেরিকা, কিন্তু ওনার তো নাগরিকত্ব নাই। উনি কি পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক আশ্রয় উনি সেখানে রয়েছেন। আমি নিজে জন্মগতভাবে বাঙালি, তারপর আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে বাঙালি জাতিকে ভুদাই বানানো সব থেকে বেশি সহজ কাজ। কেন বলি আমি জানেন? কারণ এই যে প্রতিনিয়ত গত 9 মাস যাবৎ আমাদের মাননীয় সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা আমাদেরকে যে ভুদাই বানাচ্ছে, সেই ভুদাই আমরা প্রতিনিয়ত হয়ে যাচ্ছি এবং আমরা সেটা গাল ভরে, পেট ভরে, মুখ ভরে গ্রহণ করতেছি। এটা কিন্তু চলছে। আমাদের তথাকথিত মাস্টার মাইন্ড, আমাদের বললে ভুল হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, আপনারা নিশ্চয়ই তাকে সবাই চেনেন, সাবেক ডক্টর ইউনূসের বিশেষ সহকারী এবং বর্তমান সময়ে তিনি তথ্য উপদেষ্টা অর্থাৎ তথ্য বাবা। উপদেষ্টা মহোদয় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি গত 2 দিন থেকে মুক্তিযুদ্ধপন্থী স্ট্যাটাস দিচ্ছেন। দেখেন, যখন একটা চোরকে আপনি ঘন ঘন আপনার বাসার আশেপাশে ঘুরফির করতে দেখবেন, তখন আপনি ভেবে নেবেন বা ধরে নেবেন যে সেই চোর নিঃসন্দেহে আপনার বাসায় শিখ কাটবে। এটা চোরেদের ধর্ম। ঠিক একইভাবে যখন জামাতপন্থী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে যে ব্যক্তি ঘৃণা করে, যে ব্যক্তি সাবেক শিবিরের, সে ব্যক্তি যখন ঘন ঘন মুক্তিযুদ্ধপন্থী কথা বলবে, বাংলাদেশপন্থী কথা বলবে, পাকিস্তান বিরোধী কথা বলবে, তখন নিঃসন্দেহে আপনাদের বুঝে নিতে হবে এখানে ডালমে কুচ কালা হ্যাঁ। হ্যাঁ, তো কি স্ট্যাটাস দিয়েছে সেটা তো আপনাদের একটু জানানো উচিত। আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকাররা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে সুপা শিবিররা ও সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সনাগরিক মনে করি না। পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে, আমৃত্যু। ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিয়ে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। জিল্লতি শব্দটার অর্থ আমি জানি না,
আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। মজার বিষয়, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, রেজওয়ান আহমেদ রিফাত, এ ধরনের বক্তব্য উপদেষ্টার কাছ থেকে আসা উচিত না, বরং এই বক্তব্যগুলো যারা বাংলাদেশপন্থী রাজনীতি করার ঘোষণা দিয়েছিল তাদের কাছ থেকে আশা করে মানুষ। মাহফুজ আলম লিখেছেন উত্তরে, আমি আর লিখবো না, অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেছি, শিবিরও আমাকে মারবে, মুজিববাদী বামেরাও মারবে, তদাস্তু এই শেষ লিখলাম, বাকিটা রাজনৈতিক বুদ্ধারা নেতারা যা ভালো মনে করেন করবেন, ইতিহাস আমাকে মুক্তি দিবে। স্ট্যাটাস দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? অনেকে নিঃসন্দেহে ভাবছেন যে মাহফুজ আলম হয়তো লাইন এসছে, এবং লীগের কতিপয় তথাকথিত আবাল মূর্খ সমর্থক এরাও ভাবছে মাহফুজ আলম না বুঝি ছাত্রলীগের ছায়াতলে চলে আসলো, আওয়ামী লীগের ছায়াতলে চলে আসলো, মুক্তিযুদ্ধের ছায়াতলে চলে আসলো। শুনেন ভাই, একটা কথা বলি আপনাদেরকে, একদা রাজাকার সব সময় রাজাকার, একদা মুক্তিযোদ্ধা কিন্তু সবসময় মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু একদা শিবির সব সময় শিবির। শিবিরের আদর্শ এমন একটা জিনিস, শিবিরের ব্রেনওয়াশ এমন একটা জিনিস, এইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এটা চূড়াবালির মতো, চূড়াবালিতে একবার পড়ে গেলে যেমন সেখান থেকে রক্ষা হয় না, ঠিক তেমনি ভাবে শিবির এমন একটা গুপ্ত সংগঠন, এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে আর বের হওয়ার কোনো সম্ভাবনা কিংবা সুযোগ থাকে না। এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? আপনাদের বোঝা উচিত। এবার আসি মূল প্রসঙ্গে। দেখেন, এই মাস্টার মাইন্ড মাহফুজ শিবিরের মেসে থেকে বেড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় জীবনে। এই মাহফুজ আলম বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি অপসারণ করেছে। এই মাহফুজ আলম আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাদ হবে না, এটা ফাও কথা, এটা ফাও সিল্লেসুলি, এটা ফাও একটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইবো গা, ভারত আমেরিকা যাইবো, এইগুলো ফাইজলামি। নাগরিক পার্টির এটা ভালো মন্দ কইয়া, ভালো মন্দ কথা বইলা মানুষের মন জোগা বেটা, খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের ছাত্র নিষিদ্ধ, ছাত্র নিষিদ্ধ, এটা কি একটা জিগির? এটা একটা জিগির, ঠিক আছে? এটা কোনো মঙ্গল কামনা। হ্যাঁ, সব দল থাকবে, সর্বদল থাকবে। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে, সুন্দরভাবে ভোটের মাধ্যমে যারে জয়লাভ করে, বিজয় লাভ করবে, সে বিজয় হবে, সেটা যে দল। এই দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইবো গা, ভারত আমেরিকা যাইবো, এইগুলো ফাইজলামি। আওয়ামী লীগের ভিতরে যারা অপরাধ করছে, দুর্নীতি করছে, দর্শন করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, স্পষ্ট বিএনপি এলে বিচার হবে, জামাত এলে বিচার হবে, বিচার থেকে কেউ বাদ যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাদ হবে না, এটা ফাও কথা, এটা ফাও সিল্লেসুলি, এটা ফাও একটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি আছে, বিএনপি থাকবে, জামাত আছে, জামাত থাকবে। জামাতের নিবন্ধন বাতিল করতেছে, জামাতের নিবন্ধন যখন বাতিল করতে গেছে, জামাত আরো বেশি শক্তিশালী হয়েছে, স্পষ্ট ক্লিয়ার। হ্যাঁ, আওয়ামী লীগের প্রত্যেকটা দলের ভিতরে ভালো মন্দ আছে, ভালো মন্দ নিলেই দেশ। তো নিবন্ধন এটা আমি না, সারা বাংলাদেশের মানুষ আপনি জিজ্ঞাসা করেন, সারা শ্রমিকদের জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাক, নিবন্ধন বাতিল করার দরকার নাই। আওয়ামী লীগের ভিতরে যারা দূষিত ব্যক্তি, আওয়ামী লীগের ভিতরে লুটপাট করে যারা বাড়ি গাড়ি করছে, তাদের বিচার হবে, তাদের বিচার হবে রাষ্ট্রীয় ভাবে। হ্যাঁ, এখন বিচার হলে আওয়ামী লীগের আমলে তো কাজ কাম করে দেখছি চুরি চেঁচামেচি করছে, আওয়ামী লীগের আমলে কাজ কাম করিয়া চুরি চেঁচামেচি করছে, লুটপাট করতেছে। তো বর্তমানে যারা লুটপাট করতেছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, আমের 2.5 কোটি টাকার গাড়ির মালিক, আমের 2.5 কোটি টাকা দিয়া ওই কমিটি উৎপাদন দেন, আমের 3.5 কোটি টাকার এসি গাড়ি দিয়ে চলেন, এই তো পাইছেন ফোন। এটা কোথায়? এটা কোন রাষ্ট্রে আছে? হ্যাঁ, নিজের ভিতরে আমের ভুলের অভাব নাই, আমরা আর একজনের ভুল সারাদিন 24 ঘন্টা করি। এই বাংলাদেশ জীবনও ঠিক হবে না, কোনো দিন না। এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে আমেরিকা, এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে পাকিস্তান, এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে ভারত। এই বাংলাদেশ একটা সোনার বাংলা হোক, এটা বাহিরের রাষ্ট্র কোনো সময় চায় না, খালি চায় আওয়ামী লীগ আর বিএনপি জামাতের ভিতরে একটা প্যাচ লাগাই দিয়া এই বাংলাদেশে জানি ভালো কাজ না, একটা কুমল চক্কর এই বাংলাদেশের কি নিয়ে 24 ঘন্টা কাম করতেছে, যে এই বাংলাদেশ জানি ডিজিটাল হইতে না পারে। তা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বাবাজি আছেন, রাষ্ট্রপতি যিনি আছেন, তার প্রতি ভালোবাসা রাখি, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, আপনার প্রতি ভালোবাসা রাখি। সুন্দরভাবে যেভাবে দেশ পরিচালনা করা যায়, যেভাবে ভালো মানুষগুলো ভালো জায়গায় সেট করে সুন্দর মতন পরিচালনা করেন, বাবা সার পোকা দিয়ে কিন্তু দেশ চলবে না। যতই চিল্লান আর ফেসবুকে নাটক করেন, এই ফেসবুক যে নাটক করে চিল্লে কোনোদিন মার্কেট পাওয়া যাবে না। ওই যারা আমি নাগরিক পার্টির, শোনেন, নাগরিক পার্টি এটা নতুন একটা পার্টি না। আরে বেটা, ভালো মন্দ কইয়া, ভালো মন্দ কথা বইলা মানুষের মন জোগা বেটা, শ্রমিকদের মন জোগা। হ্যাঁ,
খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের ছাত্র নিষিদ্ধ, ছাত্র নিষিদ্ধ, এটা কি একটা জিগির? এটা একটা জিগির, ঠিক আছে। প্রায় 9 মাস ধরে নাটকের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। 5 সেপ্টেম্বর নেওয়া আগের সিদ্ধান্ত নতুন করে মানুষের সামনে আনলো ডক্টর ইউনূসের সরকার। প্রশ্ন হলো কেন? সরকারের বেশ কয়েকটি সূত্র বলছে সামনের দিনগুলোতে আরো নাটক বাকি আছে, সবে শুরু হলো। যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হলো ঝিঁকে মেরে বউকে শিক্ষা দেওয়ার নীতি। এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক ইস্যু, কারণ যে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না বলে সরকার উপদেষ্টা বলেছিলেন, সে চাপ কি তাহলে এখন আর নেই? যদি না থাকে বা সরে যায় তাহলে কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা আগেও ঘটেছে। 1971 সালে ইয়াহিয়া খান বা তার আগে 1958 সালে আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। 2025 সালের 10 মে সরকার সমর্থক লোকজনের দাবির মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। 10 মে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তটা হয়। এর ঠিক আগে এনসিপির কয়েকজন নেতা, শিবির, ইনকিলাব মঞ্চ বেশ জোরালো দাবি জানিয়েছিল। শুধু দাবি নয়, রীতিমতো তারা সময়সীমা বেঁধে দিয়েছিল। অথচ দেখুন, এপ্রিলের শুরুতে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন সরকার একা সিদ্ধান্ত নেবে না, রাজনৈতিক দল, আন্তর্জাতিক সহযোগী সবার সাথে কথা বলবে। তাহলে হঠাৎ এই চাপের মুখে সিদ্ধান্ত নেওয়া হলো কেন? উপদেষ্টা পরিষদ যে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের কিছু কাজে পরিষ্কার হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে বিবৃতি দেওয়া হয় সেখানে জুলাই আন্দোলন বলা হয়েছে। এমনকি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও জুলাই আন্দোলন বলেছেন। সরকার কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রথম জুলাই অভ্যুত্থান না বলে জুলাই আন্দোলন বলেছে। পরে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হলে 1 ঘন্টার মধ্যে 3 বার ওই বিবৃতি সংশোধন করা হয়। সরকার যে যথেষ্ট তাড়াহুড়ো ছিল তার আরো নজির আছে। দর্শক, যে আইনে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেখানে কর্মকাণ্ড নিষেধ করার বিধানই ছিল না। আওয়ামী লীগের আমলে 2009 সালে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইন। এর 4th অধ্যায়ের 17 এবং 18 ধারায় ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রয়েছে। 18 ধারায় বলা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে অথবা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে। অর্থাৎ এই আইনে ব্যক্তির পাশাপাশি কোনো সংগঠন বা প্রতিষ্ঠানকে সত্তা হিসেবে বিবেচনায় নিয়ে সেটি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব। তবে 10 মে দেওয়া সরকারি ভাষ্যে জানানো হয় আওয়ামী লীগকে নয়, নিষিদ্ধ করা হয়েছে সংগঠনটির কার্যক্রমকে। এ নিয়ে অনেকে মন্তব্য করেছেন। তারা বলেছেন দল থাকবে কিন্তু কার্যক্রম করা যাবে না, মানে মিছিল মিটিং করতে পারবে না। অনেকে প্রশ্ন তুলেছেন এর মানে কি? সংগঠন বৈধ রেখে কার্যক্রম অবৈধ বলা? বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে 11 মে তড়িঘড়ি করে অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের নজিরও করে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনটাতে নতুন একটা বিধান যোগ করা হয়েছে। আগে শুধু পুরসত্তা বা সংগঠনকে নিষিদ্ধ করার কথা ছিল, এখন বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। কেবল এক দলের রাজনীতি ঠেকাতে এমন উদ্যোগের নজির সারা বিশ্বেই বিরল। মূল আইনে ছিল স্থায়ী নিষেধাজ্ঞার কথা, কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের। কেউ কেউ বলছেন বিচার আগে এটি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তার উপর আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা নতুন সংশোধনীতে রাজনৈতিক দলকে আইনের আওতায় আনা বা শাস্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর অর্থ হলো আইনি কাঠামোতে বেশ বড় রকমের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সবাই কি এটা মেনে নিচ্ছেন? কাদের সিদ্দিকীর মতো নেতারা বলছেন অন্য কথা। তিনি বেশ জোর দিয়ে বলেছেন আওয়ামী লীগ কচু পাতার পানি না, যে নিষিদ্ধ করলে সব শেষ হয়ে যাবে, বরং জনগণ মুখ ফেরালে দল অচল হয়ে যায়। আবার অন্য দিক থেকে মানবাধিকারের প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে এটা নাকি কালেকটিভ পানিশমেন্ট। এর যুক্তি যারা দিচ্ছেন তাদের মত হলো কিছু ব্যক্তির অপরাধের জন্য পুরো দলকে শাস্তি দেয়া এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করা হয়। তাদের মত হলো এর কিছু খারাপ পরিণতি দেখা দিতে পারে। প্রথমত, এটি প্রতিশোধের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। অনেকে বসনিয়া বা আফ্রিকার উদাহরণ টেনে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার পক্ষে মত দিচ্ছেন, কিন্তু এই দেশগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতির ভিন্নতা রয়েছে। বরং এর ফলে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভরাডুবি ঘটেছে তার বিপরীত ফল দেখা দিতে পারে। এখন উল্টো দলটির প্রতি সহানুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ইনোভেশনের এক সাম্প্রতিক গবেষণা দেখা গেছে এখনো দেশের অনেক মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আর বিএনপির অবস্থান আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি। আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি, মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে। আবার কিছুটা আশঙ্কা রয়ে গেছে, এরকম তারা মনে করছে। বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে
আমার মনে হয় যে প্রায়োরিটি লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল, এটা হচ্ছে এনসিপি আর জামাত। জামাত তো হবেই, কারণ জামাতের আওয়ামী লীগ নিষিদ্ধ করেই দিছিল, সেখান থেকে জামাত ব্যাক আসছে। সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে, তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না, যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র শিবির এবং জামাত এই যে বিশাল গণজমায়েত লাগাতার আন্দোলন, সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে। কিন্তু এত বড় ভূমিকা রাখা এখন নিজেরাই আর একটা বাটে পড়ে চলছে, মানে বাটের দিকে চলে যাচ্ছে। সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড, সে যে ঘোষণা দিছে, জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে। কেন ভাই? এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা মাহফুজের কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে? কারণ এইবারের টার্গেটটা জামাত। যে জিনিসটাতে গত প্রায় 71 to 25 54 বছরের কাছাকাছি সময় জামাত ঝুঁকে নাই, সেখানে ঝুঁকাবে এবার কে? সরকার। সিদ্ধান্ত কি দেখেন, উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। ই লাগাইছে, এই প্রত্যয়, যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন। ই মানে হচ্ছে আমরা খাবো, খাবই, যাবই। এই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা 100% করতে হবে, এরকমই চলে আসে। তো মাহফুজ বলছে 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। মানে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল জামাত, আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল, এটাই তিনি বলছেন। তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে, পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে। তো মাহফুজের বক্তব্য, এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে। ভেরিফাইড ফেসবুক আইডিতে মাহফুজ বলছেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। যারা মনে করছেন যে না পাকিস্তান এটা করে নাই সেটা করে নাই, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি, মানে জামাত এখনো ক্ষমা চায়নি। বরঞ্চ এনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত 71 নিয়ে নানান ধরনের বক্তব্য তারা দেয়, কৌশলী বক্তব্য দেয়, এটাকে তিনি বলছেন এনিয়ে বিনিয়ে এই সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে, মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে। তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম হত্যা, খুন আর সাপ্লাই, মোদী বিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক। তারপর এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম। তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে, বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে 1971 সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোনো কর্মকাণ্ড ছিল? তারা কি এর জন্য লজ্জিত হবে মাহফুজের কথায়? আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমন রাস্তায় নামছে, অর্জন করে নিছে, জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে? কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি। যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয়, মানে রাষ্ট্রপতি লোকবল দরকার হয়, জামাত ব্যাকআপ করে। তো সেইখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা? দর্শক, এই কথা তো অনস্বীকার্য যে সাম্প্রতিক রাজনীতিতে বিএনপি কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন তা দল মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করছিল। কিন্তু হঠাৎই যেন ছন্দ পতন ঘটল। বিএনপি কি নিজেই নিজের ফাঁদে পা দিল, অথবা বিএনপি কি এখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে, রাজনীতি টিকিয়ে রাখবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে খানিকটা আলোচনা করবো, তবে তার আগে আরেকটি বিষয় একটু শেয়ার করে নিতে চাই আপনাদের সঙ্গে। গত 2-3 দিনে যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেটি কি জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের প্রতি লিগেসি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি, নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বা বিদেশি কোনো চক্রান্তের অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহরা এই আন্দোলনের সূচনাটি করেছিলেন? এমনিতেই তো সবার কাছে অনেকখানি পরিষ্কার হয়েছে যে এটি একটি সাজানো নাটক ছিল। আমি সাজানো নাটক বাদ দিলাম, পরবর্তীতে যেটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা আসলে অভ্যুত্থানে নিহত বা আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করেছেন কিনা। তার কারণ এটি একেবারে স্পষ্ট। যখন শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের, সাময়িক নিষিদ্ধের যে বিষয়টি জানানো হলো সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার যে রোডম্যাপ ঘোষণা করা হলো, তার পরবর্তীতে নানান ধরনের আলোচনার ভিত্তিতে হাসনাত আব্দুল্লাহ তিনি গিয়ে শাহবাগে জামায়াত মঞ্চে উপস্থিত হয়ে বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে। এবং
তারপর সেখান থেকে এনসিপি এবং অন্যান্য যে ইসলামী কয়েকটি রাজনৈতিক দল ছিল তাদের নেতারা কর্মীরা সেই মঞ্চ ত্যাগ করলেন। কিন্তু সেখানে রয়ে গেলেন কারা? সেখানে রয়ে গেলেন সেই রিয়েল হিরোরা, যারা সম্মুখভাবে আন্দোলনে অংশ নিয়েছেন, যার কারণে তারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। তারা মঞ্চ আঁকড়ে পড়ে রইলেন এবং তারা সুস্পষ্টভাবে 3টি দাবির কথা জানালেন। 3টি দাবি কি ছিল? যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এগুলো পূরণ হলে তারপরে তারা জমায়েত স্থল বা মঞ্চ স্থল ত্যাগ করবেন। এবং আমি যতক্ষণে এই ভিডিওটি করছি তখন পর্যন্ত রাত 9টা, 9:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। কথা হচ্ছে যে কেন শুধুমাত্র তারা রয়ে গেলেন? কেন হাসনাত আব্দুল্লাহ শেষ পর্যন্ত তাদের সাথে রইলেন না? সরকারের পক্ষ থেকে একটি দাবি আদায় করে নিল, রাজনৈতিক ফায়দা হাসিল হলো, তারপরে আহতদের বাদ দিয়ে তারা চলে গেলেন। অন্তত তাদের সুচিকিৎসার দাবিটি, আমি চিরতরে আওয়ামী লীগ বন্ধ কিংবা জুলাই সনদ ঘোষণা এগুলো কথা বাদ দিলাম, কত হাজার মানুষ আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যেত না? এবং তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে হাসান আব্দুল্লাহ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গলা ফাটালেন রাত দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তারা তাদের সাথে থাকতে পারলেন না। কেন থাকলেন না? স্পষ্ট তো আমাদের কাছে আমাদের সামনে প্রমাণিত হচ্ছে যে বিষয়টি কি। এখন প্রতারণা কারা করছেন? আমরা কি বলবো যে আহতরা রয়েছেন তারাই প্রতারণা করছেন? বিষয়টি কি তাই, নাকি হাসনাত আব্দুল্লাহ তাদের সঙ্গে প্রতারণা করলেন? এবার ছোট করে বিএনপির বিষয়টা একটু বলি। বিএনপি কিভাবে তারা নিজের ফাঁদে নিজে পা দিল, তাদের রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এটি আমাদেরকে বলতেই হচ্ছে। বিএনপি শুরু থেকে বলে আসছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তারা জনগণ, নির্বাচন কমিশন এবং সরকারের উপর ছেড়ে দিতে চায়। তারা হয় নিজের গায়ে কাদা মাখতে চাইছিল না, অথবা তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা মনে করছিল যে এইভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয়, অথবা তারা সর্বশেষ এই বিষয়টিও তো বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এর কোনোটিই কি হয়েছে? হয়নি। তারপরে কি হলো? সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জানানো হলো যে বিএনপি তো 10ই ফেব্রুয়ারিতেই পত্র দিয়ে হাতে প্রধান উপদেষ্টার হাতে পত্র দিয়ে জানিয়ে দিয়েছিল যে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।